This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন সন্ধ্যের সুপার প্রাইম টাইম। এই মুহূর্তে নিউজ রুম থেকে আমি মঞ্জিরা আপনাদের সঙ্গে রয়েছি এবং শর্মিষ্ঠা আর মধু কল্পিতাও আমার সঙ্গে রয়েছেন। শুরুতে এসআইআর সংক্রান্ত খবরে নজর রাখবো, কারণ এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, কমিশনের সমীক্ষায় রাজ্যে মৃত ভোটারের সংখ্যা আরও বাড়লো এবং সেই সংখ্যাটা কোথায় দাঁড়ালো? 17,52,000 মৃত ভোটারের হদিশ পাওয়া গেছে এবং উত্তর কলকাতায় সব থেকে বেশি সেই সংখ্যাটা 3,28,497 জন ভোটার। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা, আরো জানাবেন। শ্রাবন্তী, কি জানতে পারছি আমরা? তো গতকালই মৃত তালিকা ছিল 15,53,000, সেটা কমিশনের হিসেব ছিল। এছাড়াও খুঁজে পাওয়া যায়নি এবং স্থানান্তরিত ডুপ্লিকেট সমস্ত মিলিয়ে সংখ্যাটা ছিল 27,71,000, অর্থাৎ আনকালেক্টেড যারা ফর্ম নেননি বা খসড়া তালিকা যাদের নাম আসবে না। আজকে সেই সংখ্যাটা শুধুমাত্র মৃতের ক্ষেত্রেই 2 লাখ বেড়ে দাঁড়িয়েছে এবং সেই তালিকাটা শেষ পর্যন্ত এসে দাঁড়িয়েছে 17,52,286 জন। এই মৃত তালিকা পাওয়া গেছে। একই সঙ্গে এই মৃত ভোটার তালিকাদের আপলোড করতে কেন এত সময় নেওয়া হচ্ছে সেটাও আজকে জেলা শাসকদের কাছে জানতে চেয়েছেন সিইও নিজে। কারণ খসড়া তালিকা যখন তৈরি হবে 9 ডিসেম্বর, যে যাদের নাম উঠছে এনুমারেশন, সেই তালিকার পরদিনই এই মৃতদের তালিকা সহ বাদবাকিদের যাদের নাম খুঁজে পাওয়া যায়নি, তাহলে মোট বাদ যাওয়া যে নাম ভোটারের সেই সংখ্যাটা কত দাঁড়ালো? দেখো, মোট 29 লক্ষেরও বেশ কিছুটা বেড়ে দাঁড়িয়েছে। তার কারণ মৃত এই মুহূর্তে যদি 15 লাখের বেশি হয়, তাহলে এছাড়াও খুঁজে পাওয়া যায়নি এমন প্রায় 2,61,000 মানুষ রয়েছেন। 8,88,000 স্থানান্তরিত ভোটার রয়েছেন। ডুপ্লিকেট বা ডাবল এন্ট্রি বিভিন্ন জায়গায় নাম রয়েছে এমন 58,164 জন ভোটার রয়েছে। ধন্যবাদ। সব মিলিয়ে সংখ্যাটা 29। আর যখনই এসআইআর পর্ব চলছে, ঠিক তখনই একটার পর একটা ইস্যু নিয়ে আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করছেন। আর এবারে তিনি বলছেন তৃণমূল লুটের ভোটে জিতেছে, তাই এসআইআর এর বিরোধিতা করছে। দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ভুয়ো এবং বাংলাদেশি রোহিঙ্গাদের ভোটার লিস্টে রাখতে চায় তৃণমূল। 26-এ অনুপ্রবেশকারী বনাম ভারতীয়দের নির্বাচন হুঙ্কার দিয়েছেন বিরোধী দলনেতা। এসআইআর নতুন কিছু নয়, এরা বাধা দিচ্ছে কেন? বাধা এই জন্য দিচ্ছে, মমতা ব্যানার্জি ফেক ভোটে মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি লুটের ভোটে মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটে মুখ্যমন্ত্রী। তাই মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রাখতে চায়। ভারতীয় মুসলিম আপনারা অল্প সংখ্যায় ভোট দেন, তবুও আমাদের বক্তব্য খুব স্পষ্ট, আপনারা ভারতীয়, আপনাদের পরম্পরায় পুরুষের পর পুরুষ ভারতে পশ্চিমবঙ্গে আছে, আপনাদের নাম থাকবে। এসআইআর এর বিরোধিতা তৃণমূল তো করেছে, এখন করছে, ভবিষ্যতেও করবে, তার অন্য প্রেক্ষিত আছে। কিন্তু শ্রমিক ভট্টাচার্য কেন বলছেন যে এসআইআর ঠিকভাবে হচ্ছে না? গণেশ কুমার ঠান্ডা করে বসে কথা বলছেন, কারণ কি এবার পাল তাড়াচ্ছেন। ওই এক শুভেন্দুবাবুর মনোবাঞ্ছা ছিল 2 কোটি নাম বাদ দিয়ে দেবো, এখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে না। এগুলো সবই মিথ্যা। আসলে উনি মিথ্যার স্বর্গে বাস করছেন। উনি তো জানেন না যে আসলে এত নাম নেই, অনুপ্রবেশকারী নেই। এখন জোর করে নিজেকেও স্বপ্নে ভাবলে কিছু করার নেই। আর উনি বলছেন অনুপ্রবেশকারীদের সরকার বিদায় হবে। আমি বলছি 2026-এ যারা বাংলার বিরোধী তাদেরকে বাংলার মাটি থেকে মুছে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। বঙ্গে এসআইআর হলে 1 কোটি নাম বাদ পড়বে, কে বলেছিলেন? রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শান্তনু ঠাকুর। তবে সেই তত্ত্ব মানতে নারাজ শ্রমিক ভট্টাচার্য, অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলছেন তিনি জ্যোতিষ চর্চা করেন না। তিনি কি বলেছেন? আমি পিসিআরকে বলবো বিগ ওয়ালে প্লে করতে। 1 কোটি কি বাদ পড়বে না? আমি তো টিয়া পাখির খাঁচা নিয়ে বসে নেই, আর জ্যোতিষ চর্চাও করি না। এসআইআরে মৃত ভোটারের নাম, ভুয়ো ভোটারের নাম, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের।
নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা খসড়া তালিকা বার করবেন 9 তারিখ, তারপরে এডিশন ডিলিশন শুরু হবে, তখন দেখা যাবে কি হয়। অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি তিনি বলছেন যে সব স্পষ্ট হবে এসআইআর এর ফাইনাল লিস্ট বেরোনোর পরে, কিন্তু স্বাভাবিকভাবে বিজেপিকে কিন্তু বিদ্যে ছাড়ছে না তৃণমূল কংগ্রেস। কি বলেছে তৃণমূল কংগ্রেসের শশী আজাদ, শুনবো। মিথ্যা কি বললো, 1 কোটি বাদ যাবে, তাহলে 1 কোটি নাকি রোহিঙ্গা অনুপ্রবেশ এবং বাংলাদেশি, এই 1 কোটি পরিসংখ্যার সঙ্গে মিলছে? মিলতো না। ওরা অনেক নিশানা করবে। আবারও বলি, 2021-এ সিএ এনআরসি ভাবলো তাদেরকে জয় দেবে, এখন ভাবছি এসআইআর তাদেরকে যদি জয়যুক্ত করে, ভাবছি ইলেকশন কমিশনের মাধ্যমে যদি করা যায়, এই সমস্ত তারা ভাবছেন। এবার যখন প্র্যাকটিক্যালি যখন হঠাৎ একদিন মাঠে ময়দানে নামছে, জিনিসটা যে বিপরীত হচ্ছে, তারপর তারা হতাশাগ্রস্ত। শশীবাজার বক্তব্য তো শুনলাম, কিন্তু শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা তিনি ঠিক কি বলেছিলেন এই নাম বাদ দেওয়া প্রসঙ্গে, শুনবো। 2 মাস চলবে, 1 কোটি নাম বাদ যাবে, লিখে রাখুন, ধারে আগে পরে হতে পারে, কিছু করার নেই। ওরা যে কায়দা করে এই যে ফলতার যে ভিডিওটা ফাঁকা খাতা দিয়ে সানু বক্সি সব বিএলওদের বলেছে ফর্ম দিয়ে যান, আমরা ডিজিটাইজ করছি, ওখানে কাঁপছে জাহাঙ্গীরের বই বিএলওরা। একই কাজ সর্বত্র করেছে, গোটা পশ্চিমবঙ্গে করেছে, এবং আপনাদের বলি রাখতে পারবে না। আধারের ডেথ লিস্ট আছে, আমরা ডেথ বানিয়ে দিয়েছি একদম ধরে ধরে, নাম তো সব কাটবে। তারপরে তো 6 নম্বর 7 নম্বর 8 নম্বর ফর্ম রয়েছে, আমরা বসে আছি নাকি? ভারতীয় জনতা পার্টি প্রথম 51,083 জন BLA 2 দিয়েছে, এটা কখনো কোনো বিরোধী দল দিতে পারে। অতএব ওয়ান সাইডেড হচ্ছে না, ডোন্ট গেট ওরিড। দেখুন, আপনাদের নিশ্চয়ই মনে আছে চলতি মাসের 25 তারিখ মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করলেন, হাঁটলেন পথে এবং বললেন তিনি মতুয়াদের পাহারাদার। কিন্তু আজ শান্তনু ঠাকুর বিজেপি সাংসদ তিনি কিন্তু বললেন যে যখন ভোট আসে তখনই মতুয়াদের কথা মনে পড়ে মুখ্যমন্ত্রীর। একই সঙ্গে তিনি এ কথাটাও বললেন যে এসআইআর হলে ডিটেনশন ক্যাম্প হবেই এবং বাংলাদেশি রোহিঙ্গাদের বাঁচাতে পারবে না তৃণমূল। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বক্তব্য শুনুন। 1 কোটির উপরে লোক বাদ যাবে আমার একটা ধারণাতে আমি বলেছিলাম, এবং সেই ধারণা স্বাভাবিকভাবেই আজকে বাস্তবায়িত হচ্ছে। এই যে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা তো ফিরে যেতেই হবে। এসআইআর চালু হলে ধরপাকড় হবে, ধরপাকড় হওয়া মানে ডিটেনশন, একদম সোজা। মুখ্যমন্ত্রী বাঁচাতে পারবে? মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে? এত বড় বড় কথা বলে যাচ্ছেন। আপনার টেনশন, আপনার এই রোহিঙ্গা ভুতুরে ভোটার এগুলো বাদ যাবে বলে আপনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন, তাই ছুটে এসছেন ঠাকুরনগরের উদ্দেশ্যে বা এই বনগাঁ লোকসভায়, যাতে মতুয়া ভোটটা দিয়ে সেটা রিকভার করা যায়। তা কি সম্ভব? একটা ভোটও পাবেন না আপনি। 1 কোটি নাম বাদ যাওয়ার আশা করছে না, এটা অর্ডার ছিল যে বাংলার বুকে তৃণমূলের সাথে বিজেপির ভোটের পার্থক্য হচ্ছে 68 লক্ষ ভোটের, প্রায় 70 লক্ষ। তাই 1 কোটি দেওয়া ছিল টার্গেট, যাতে এই টার্গেট ফুলফিল করলে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে। কিন্তু বাংলার মানুষ ওর সেই আশায় জল ঢেলে দিয়েছে। প্রত্যেকে লাইনে দাঁড়িয়ে এনুমারেশন ফর্ম ফিল আপ করে বাংলা বুঝিয়ে দিয়েছে, বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝে নিক শুভেন্দু দুর্বৃত্ত। শুধু হতাশা নয়, ওরা এখন চেষ্টা করছে নির্বাচন কমিশনকে দিয়ে হিয়ারিংটাকে প্রভাবিত করবার, যাতে হিয়ারিংয়ে বেশি মানুষের নাম বাদ দেওয়া যায়। যার জন্য এই ধরনের থ্রেটনিং, এগুলোকে গণতন্ত্রের উপর আক্রমণ হিসেবেই প্রত্যেকে দেখছেন। যে কোনো সুস্থ রাজনীতিকবিদ, যে কোনো রাজনীতির ছাত্র এটাকে অসভ্যতামি ছাড়া আর কিছু বলবেন না। এবার একটু বিরাটের দিকে নজর রাখি, সেখানে পরিবর্তন সংকল্প যাত্রা বিজেপির, এবং সুকান্ত মজুমদার তাকে দেখলাম নিমতা থানার সামনে থেকে তিনি মিছিল করলেন। বিজেপির নেতাকর্মীরা সেই মিছিলে সামিল হলেন এবং সেই মিছিল শেষে বক্তব্যও রাখলেন তিনি। গ্রামে গিয়ে দেখুন, মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, বাড়িতে গিয়ে কোনো পুরুষ নেই। পুরুষ তার বাড়ির নারায়ণ, অন্য রাজ্যে গিয়ে মাথায় ইটের ছাপা নিয়ে 3 তলা 4 তলা 5 তলা উঠে গাঁথরির কাজ করছে। কি লক্ষ্মীর ভান্ডার মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। আমরা যখন ক্ষমতায় আসব, আমরা লক্ষ্মীর ভান্ডার শুধু চালু রাখবো তাই নয়, তাতে তৃণমূল কংগ্রেস যে প্রতিশ্রুতি দেবে আজকে এই মঞ্চ থেকে বলছি। আর মনে রাখবেন, সুকান্ত মজুমদার বেফালতু কথা বলে না, যা বলে
অক্ষরে অক্ষরে পালন করে। 1 টাকা বেশি হলেও তৃণমূল কংগ্রেসের থেকে টাকা আমরা বাড়াবো, লক্ষ্মীর ভান্ডারের টাকা আমরা দেব। কিন্তু কোথায় যাবে? আপনার ছেলেদের হাতে কর্মসংস্থান কোথায় হবে? কোনো উত্তর নেই। বাংলাকে গুজরাট হতে দেব না, কি বলে কিনা, বলে কিনা? আজকে বাঙালির কি দৈন্য দশা ভাবুন। আমি ইলিশ মাছ খেতে ভালোবাসি, অনেক লোক নিশ্চয়ই খেলে ভালোবাসে, আমার কি ভালোবাসেন তো? হ্যাঁ, ভালোবাসেন তো। আবার ঘটি আছেন অনেকে, তারা চিংড়ি খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, দেখুন তৃণমূল কংগ্রেস আবার ঘটি বাঙালকে সমান করে দিয়েছে। কিভাবে? আজকে বাঙাল যে ইলিশ মাছ খায়, সেই ইলিশটা আসে গুজরাট থেকে, আর ঘটি যে চিংড়ি মাছটা খায় সেটা অন্ধ্রপ্রদেশ থেকে আসে। এটা হচ্ছে বাঙালির অবস্থা। আমি কালকে মজা করে বলেছিলাম গত পরশুদিন, যে এমন অবস্থা আমাদেরকে ডিমও বাইরে থেকে আমদানি করতে হয়, বাঙালি নাকি এখন ডিমও পারতে পারে না। এই অবস্থা বাঙালিকে মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, যে আজকে বাংলাকে গুজরাট হতে দেবো না, কিন্তু গুজরাটের ইলিশ মাছ বাংলাতে আসবে আর আমরা সেটাকে 1500, 2000, 3000 টাকা কেজি দামে কিনে খাবো। কোথায় বাংলা? কোথায় এগিয়ে বাংলা? কোথায় বিশ্ব বাংলা? কিন্তু বিশ্ব ঢপের বাংলায় পরিণত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তাই এই মুখ্যমন্ত্রীকে আর একটিও দিন দেওয়া উচিত নয়। কিন্তু গণতন্ত্রে আমরা গণতন্ত্র বাংলায় এসআইআর নিয়ে আরও খানিকটা করা হলো নির্বাচন কমিশন। এবারে এসআইআর এর কাজ পুরোটা দেখার জন্য ইতিমধ্যে রাজ্যে কমিশনের স্পেশাল 13 সুব্রত গুপ্তর নেতৃত্বে 12 জন পর্যবেক্ষক বিভিন্ন জেলায় যাবেন। বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দায়িত্বে স্মিতা পান্ডে, পর্যবেক্ষক তন্ময় চক্রবর্তীর দায়িত্বে মুর্শিদাবাদ, মালদা, রণধীর কুমার দেখবেন উত্তর 24 পরগনা, কলকাতা উত্তর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা দক্ষিণের দায়িত্বে সি মুরগান এবং অর্জুন যাবেন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। ধন্যবাদ সুপ্রিয়। আজ আমরা কি দেখলাম? সিইও দপ্তরের সামনে তৃণমূলপন্থী বিএলও সংগঠনের বিক্ষোভ দেখলাম। মুর্শিদাবাদের যে বিএলও মৃত্যু হয়েছে তার পরিবারের সদস্যদের নিয়ে বিক্ষোভ দেখালেন তারা। অবশেষে সিইও দেখা করেন তাদের সঙ্গে, 7 সদস্যের প্রতিনিধি দল গিয়ে দেখা করে সিইওর সঙ্গে। সাহায্যের আশ্বাস দিয়েছেন সিইও। সাক্ষাতের পর দাবি, মৃতের পরিবারের সাহায্য না পেলে ফের সিইওর দপ্তর ঘেরাওয়ের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তিনি একমাত্র রোজগার করার জন্য ছিলেন, শিক্ষকতা করতেন, তার বেতনের মধ্য দিয়ে আমাদের পরিবার চলতো। আমরা ওনাকে বললাম যে উনি হৃদরোগে আক্রান্ত হয়ে যাওয়ার পরে আমাদের পরিবারটা নিঃস্ব হয়ে যাবে। উনি বললেন যে আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে কম্পেনসেশন, ক্ষতিপূরণ, সেটা আমরা দেব, আপনারা ডিএম এর মারফতে আপনারা আসুন। আর আমরা বললাম যে উনি যেহেতু কর্মরত ছিলেন শিক্ষকতায়, আমার ভাইপো, ওনার ছেলে, তিনি ডিএলএড কমপ্লিট, আমরা বললাম যে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। উনি বললেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটা তো সম্ভব না, তবু আমরা একটা কংক্রিট নোট দিয়ে আমরা আমাদের স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে চিঠি করবেন, এবং তিনি আশ্বস্ত করলেন। আমরা সেই আশ্বস্ত নিয়ে ফিরলাম। যদি আমরা ক্ষতিপূরণ না পাই বা আমাদের যদি কর্মসংস্থানের ব্যবস্থা এই দুই সরকার যদি না করে দেয়, তাহলে আমরা আগামী দিনে আবার নির্বাচন কমিশনের অফিসে আমরা আসবো, আমরা বৃহত্তর আন্দোলন করব। আমাদের এখানে আমরা অবস্থান বিক্ষোভ দীর্ঘদিন ধরে করব। কথা বললে কি বললো? আপনার তো পরিবারের লোক গেছে, পাশে দাঁড়াবে কমিশন, পাশে দাঁড়াবো বলেছে। দেখুন, গোটা রাজ্যে এসআইআর শুরুর পর থেকে ভোটার তালিকায় যেন আমার আপনার নামটা থাকে, এটাই ছিল একমাত্র চাহিদা, এবং এই জন্যই একটা ভয় কাজ করছিল। কিন্তু পূর্ব বর্ধমানের ভাতারে সেখানে উলট পুরাণ, যদি নাম ওঠে তাহলে নাকি সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে না, এরকম একটা আতঙ্কের মধ্যেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার অভিযোগ। পূর্ব বর্ধমানের ভাতারের ঘটনা। রাত্রে ওই এসআই ফর্মের জন্য আতঙ্ক হয়েছিল, ওটা জমা দেবে না বলে। কালকে আমার বড় ননদ এসে জমা দিয়েছে, সেই জন্যে রাত্রেবেলায় ও যখন 3টে বাজছে তখনও আমাকে উঠাইছে। আমি উঠে তখন দেখছি যে ওর গোটা শরীর পুরো একবারে ঝাঁঝরা হয়ে গিয়েছে। কি মনে হচ্ছে আপনার? ওই এসআই ফর্মের জন্যে, এসআই ফর্ম যেদিন থেকে হয়েছে সেদিন থেকেই উনি আতঙ্কিত ছিলেন, ভয়ে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, কন্টনে মাল বন্ধ হয়ে যাবে, সেই জন্য আর কি ওই আতঙ্কেতে ছিল। ওই এসআইআর ফর্মে লেগে আমরা জমা দিলাম, আমাদের সাথে দিব না, দিয়ে ওইটা কাল জমা দেওয়ায় কি বলছিল? কিছু এমনি বলে নাই, বলছে আমি দেবো না,
দিয়ে বললাম যে তাহলে লক্ষ্মী ভাণ্ডার পাবি না, কন্ট্রোল পাবি না, তো ওটা জমা দিতে হবে না। ওটা না জমা দিলে তো ভোটার লিস্টে নামই থাকবে না, তা সব তো বন্ধ হয়ে যাবে। দিয়ে ওই গায়ে তেল ঢেলে তাই মৃত্যু হয়েছে। আতঙ্কে ফর্ম ফিল আপ করার আতঙ্কে তিনি মারা গেছেন, তারা আগুন দিয়ে মারা গেছেন সঙ্গে। আমাদের দলের বিধায়ক, আমাদের দলের নেতৃত্বরা সেখানে আছে। আমি শুধু জানতে চাই নির্বাচন কমিশনের কাছে আর এত কত প্রাণ যাবে। যে কাজটা 2 বছরের, সেই কাজটা তড়িঘড়ি করে মাত্র 2 মাসের মধ্যে শেষ করতে গিয়ে প্রায় 45 জন মানুষ আজকে আত্মহত্যার পর বেঁচে নেয়। আমি জানি না কত রক্ত আরও গেলে, আরও কত মানুষের জীবন গেলে এই বিজেপি আর এই নির্বাচন কমিশন এটা নিয়ে বন্ধ করবে। তৃণমূল কংগ্রেস প্রথম থেকে তারা এসআরের বিরোধিতা করেছেন। তারা বুঝতে পেরেছেন যে পশ্চিমবঙ্গে যদি এসআর খরচ হয়ে যায় তাহলে বাংলার গতি টলমল হয়ে যাবে। তাই তারা এখন বিএলওদেরকে বাড়ি বাড়ি ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে, মৃত ভোটার নাম বাদ যাবে না, এ নাম তুলতে হবে, এ নাম বাদ যাবে না, নাম বাদ দিলে চাকরি চলে যাবে, নাম বাদ দিলে বইয়ের সাথে মুছে দেওয়া হবে। এই চমকানো ধমকানো কাজ চলছে। তার একটাই কারণ, তারা বুঝে গেছেন বিরোধী যে কাজ করছেন সেই কাজ করলে পরে সঠিক ভোটার লিস্টের নাম উঠবে, আর সঠিক ভোটার লিস্টের নাম উঠলে পরে তৃণমূলের পতন অনিবার্য। সেই কারণে ভয় দেখিয়ে করা হচ্ছে। আতঙ্কের মধ্যেই ছিল যে এসআইআর যদি ফর্ম জমা দিই, যদি আমার নাম বাদ যায় তাহলে আমার কি হবে। আর ওর এমনি খুব অস্বাভাবিক অবস্থা, মানে ওর লক্ষ্মী ভাণ্ডারে যে 1000 টাকাটা পায় আর রেশন কার্ডে ওই নিয়ে সংসারটা চালায় কোনো রকম। তা ওইটাই ওর মাথায় ঢুকে গেছে, যদি বাদ চলে যায় তাহলে আমার কি হবে। ওই নিয়ে কালকেই এসআই সাবমিট করলো, আর রাত্রেবেলায় নিজেই সুসাইড করছে। কিন্তু ওনার কি 2002 সালে নাম ছিল? হ্যাঁ, নাম ছিল। 2002 সালে নাম ছিল, তো ওনার বাদ যাবে কেন? ওইটাই ওনাকে বারবার বোঝানো হয়েছিল যে কোনো মতে বাদ যাবে না। তার মধ্যেও যদি তার আতঙ্ক, যা বিজেপির নেতাগোনা যা বলছে তাতে তো স্বাভাবিক মানুষ আমরাই আতঙ্কে হয়ে যাচ্ছি। দেখুন, এসআইআর শুরু হওয়ার পর থেকেই না রাজ্যের একের পর এক প্রান্ত থেকে বাংলাদেশিদের হদিশ মিলেছে। এবারে আরও এক বাংলাদেশি তাদের হদিশ মিলেছে। যেমনটা জানা যাচ্ছে, অনুপ্রবেশকারীর হাতে রয়েছে 2 দেশেরই ভোটার কার্ড। 2019 থেকে এদেশে ভোটও দিচ্ছেন বাংলাদেশি। ভোটার কার্ড ছাড়া অন্যান্য নথি জোগাড় করে জগদ্দলে বাস বাংলাদেশির। ঘুরপথে সীমান্ত পেরিয়ে এদেশে TV9 বাংলা এসে স্বীকারোক্তি বাংলাদেশির। এসআইআর ফর্ম পূরণও করে ফেলেছেন ওই অনুপ্রবেশকারী। কালীপদ দাস আমার ঠাকুর দাদা। ঠাকুর দাদা। আর আপনি, আপনার দাদা কোথায় আছে? আমার দাদা বাংলাদেশে আছে। বাংলা, এই যে ভোটার লিস্ট দেখালাম বাংলাদেশে নাম আছে, কি করে থাকলো ওইখানে ভোটার লিস্ট আছে, এখানে এসআইআর ফর্ম ফিল আপ করলেন? এখানে আমার সয় সম্পত্তি আছে, তো তাই এগুলো দেখভাল করবে কে? আমি এখানে স্থায়ীভাবে বসবাস করছি, ও ওখানে স্থায়ীভাবে বসবাস করছে, এটাই স্যাটিসফাইড। যখন যেখানে আমি অবস্থান করব সে দেশের যদি নাগরিকত্ব চাই, সে দেশ যদি সম্মতি দেয় অবশ্যই পাবো। না, আমার পাসপোর্ট নাই। হয় নাই নাকি? পাসপোর্ট এখনো করিনি। তো যাতায়াত করেন কি করে? যাতায়াত করি না তো, আমি স্থায়ীভাবে বসবাস করছি। এসছি আমি অন্যভাবে এসছি। অন্যভাবে বলেন না, খুলে বলেন না। সবাই যেভাবে আসে। আমি মূলত আমি বলেছি যে আমি ওখানে থাকবো, আমার রিলেটিভ নিয়ে আমি ওখানে চলে এসেছিলাম। কাকে বলেছিলেন? শোনেন, সব কথা হয় না এইভাবে। কিভাবে হবে? কিভাবে হবে ওটা অন্যভাবে বলতে হবে। কিভাবে সেভাবেই বলেন। না না, বলতে হবে। আধার কার্ড আছে, যত ডকুমেন্টস আছে। এটা দেখালাম আপনাদেরকে এক বাংলাদেশির কাহিনী। আর এক বাংলাদেশির কাহিনী দেখাই আপনাদেরকে, যিনি TV9 বাংলার ক্যামেরার সামনে তিনি স্বীকার করছেন দালালের হাতে টাকা গুঁজেই নাকি তিনি এই দেশে এসে পড়েছেন। শুনুন। আপনিও কি বাংলাদেশ থেকে এসেছেন? বাংলাদেশে? বাংলাদেশে কোথা থেকে, কত সাল থেকে এসেছেন? 2000 সালে পরে। 2000 সালে পরে। কিভাবে এসেছেন? ব্ল্যাকে। হ্যাঁ, ব্ল্যাকে। ব্ল্যাকে মানে? দালালে নিয়ে আসছে। কত টাকা নিয়েছিল? কত টাকা নিয়েছিল? তখন টাকা বেশি নেয় না। কজন এসেছিল? কজন? আমরা ছিলাম তখন 6 জন। এসআইআর ফর্ম ফিল আপ করেছেন? একটা ফর্ম তো জমা দিয়েছি আমরা। কোথা থেকে এসেছেন? দালাল ধরে? বরিশাল থেকে।
জগদ্দলের মামুদপুর পঞ্চায়েত, সেখানকার এলাকার বাসিন্দাদের তাদের যেমনটা দাবি যে এই এলাকার নাকি 50% বেশি বাংলাদেশি তারা বসবাস করছেন। ঠিক কি বলছেন তারা, শোনাই আপনাদের। পল্লীতে মানে 50% বাংলাদেশি লোক আছে এখানে। কত সাল থেকে এসছে? 2002-এর পরে এরকম পাবেন অনেকেই। 2002-এর পরে যদি এসে 2002 টার্গেট হয়, 2002-এর পরে অনেককেই পাবে। আর এই এসআইআর আবহে জন্মের শংসাপত্র নেওয়ার একটা হিড়িক দেখা যাচ্ছে সব জায়গায়। আর সেই কারণেই সাহায্য করার জন্য কলকাতা পুরসভার পক্ষ থেকে সোমবার ক্যাম্প খোলা হচ্ছে এবং সোমবার থেকে বেশ কিছু জায়গায় সেই ক্যাম্প থাকবে এবং এই কাজের জন্য পুরসভা নিয়োগ করছে অতিরিক্ত কর্মী। বহু পুরনো শংসাপত্র দিতেই ব্যবস্থা, দাবি মেয়রের। আমাদের যে বার্থ সার্টিফিকেট আর বার্থ সার্টিফিকেট লাগে ডিউরিং হিয়ারিং, অনেকের এসে চাইছেন। এখন থেকে আমরা ওটা ব্যবস্থা করে দিচ্ছি যে যখন যেখানে হিয়ারিং হবে সেখানে তো লাগবে, যাদের লাগে যাতে আমাদের এখানে পর্যাপ্ত অফিসার থাকে দেওয়ার জন্য, সেটা আমি ব্যবস্থা করছি। আমরা এখানেই করে দিচ্ছি। যে আমাদের যে কাউন্টারগুলো ছিল ওখানে কিছু লোকজন দিয়ে দিচ্ছি, যারা এগুলো ম্যাক্সিমামটা যেটা হয় সেটা হচ্ছে অনেক পুরনো, সেগুলোকে সার্চ করতে অনেকটা টাইম লাগে, কিন্তু এনিওয়ে আমাদের করতে হবে এটা। আমরা একটু লোকজন রাখা, একটু দরকার হলে টেম্পোরারি কিছু লোক যারা এই রেকর্ড রুম থেকে ওগুলোকে বার করবে, আমাদের লেবার বা এরকম ওদের এর সাহায্য আমরা নেব। যেটা আমি করছি নেটে, যেটা ওয়েবসাইটে যেটা আছে সেটা নিয়ে তো প্রবলেম নেই, সেটা বড়তেও নিতে পারেন, আপনি নিজেও ডাউনলোড করে নিতে পারেন। হ্যাঁ, কিন্তু তার আগে ধরুন ঠাকুরদাদার যাদের চাইবে তাদের ক্ষেত্রে এটা অসুবিধা হচ্ছে। যেগুলো এতে ওয়েবসাইটে আছে সেটা নিয়ে কোনো সমস্যাও নেই, সেটা যতগুলো চাইবে আমরা বড়োতেও দিয়ে দেবো, কারণ বড়োতে আমাদের বাংলার সহায়তা কেন্দ্র আছে, ওখান দিয়েও পাবে। এখানে তৃণমূল কংগ্রেস বাংলাদেশের নাগরিকদেরকে, বিশেষ করে বাংলাদেশি মুসলমানদেরকে, তারা বার্থ সার্টিফিকেট কলকাতা কর্পোরেশনের মাধ্যমে দিয়ে বাঁচানোর চেষ্টা করছে। এর ফলে যেটা হবে আগামী দিনে, এটা কোর্টের সামনে অবশ্যই চ্যালেঞ্জের মুখে পড়বে। নির্বাচন কমিশন উপযুক্ত ব্যবস্থা নিতে আমরা তাদেরকে অনুরোধ করব এবং তদন্ত করে যারা এই জালি বার্থ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে যুক্ত থাকবে সেই সমস্ত অফিসার, কর্মচারী এবং কর্পোরেশনের মাথা ফিরহাদ হাকিম, তাদেরকে যেন অবশ্যই গ্রেপ্তার করে উপযুক্ত জায়গায় পাঠানোর ব্যবস্থা করা হয়। অসত্য কথা, মিথ্যে কথা, এবং এই কথার তাদেরকে প্রমাণ করতে হবে যে বার্থ সার্টিফিকেট রোহিঙ্গা এবং বাংলাদেশিদের দেয়া হচ্ছে। দ্বিতীয়ত, অনেক সময় বার্থ সার্টিফিকেট হারিয়ে যায়। একটা বুঝতে হবে, এই রাজ্যে প্লাবন হয়, ফ্লাডস হয়, ঘূর্ণিঝড় হয়, ধরুন আগুন হলো, বিপর্যয় হলো, আমি আমার প্রাণ বাঁচাবো না আমার কাগজ বাঁচাবো, তাহলে সে ডুপ্লিকেট কপির জন্য যেতেই পারে। আমি আরেকটা কপির জন্য ভিড় করতে পারছি, তার জন্য বলছে ঠিক আছে এখানে কেন্দ্রের ভাবে ভিড় করো না, আমরা ক্যাম্পগুলো করে দিচ্ছি, আপনার তথ্য যেটা আছে সেই তথ্য অনুসারে আরেকটা জেনারেট করে দিচ্ছে। তার মানে নয় যে নতুন করছে। দেখুন, এসআইআর এর কাজ অত্যন্ত গুরুত্ব দিয়ে সবকিছু ফেলে আগে করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাওয়াই দিয়েছিলেন, তারই বোধহয় একটা এফেক্ট দেখা গেল আসানসোলের তৃণমূল জেলা সভাপতির গলায়। তিনি আসানসোল পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদকে রীতিমতো ধমক দিয়েছেন, বলছেন বোর্ড মিটিং পরে করবেন, ওসব বন্ধ রাখুন, ইমিডিয়েট এসআইআর ক্যাম্পে আসুন, এমনটাই বক্তব্য তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর। আর সেই ভিডিওই ইতিমধ্যেই ভাইরাল, বিতর্কও তুঙ্গে। আরে বোর্ড মিটিং পরে করবেন, আপনি বোর্ড মিটিং বন্ধ রাখুন আপনি এখন। কিছু কিছু বুথে আমাদের লগিং একটু কম হয়েছে, তাদের সঙ্গে সেই বিএলও 2দের সঙ্গে কথা বললাম, সবাইকে বলে গেলাম, বুস্টআপ করার জন্য এসেছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন, কেউ যদি ভেবে থাকে যে আমার কাউন্সিলের চাকরিটা হলো মৌরুসি পাট্টা, তো নয়। যারা এই ভোট যুদ্ধে লড়াই না করে, ভোট যুদ্ধে সাথ না দেবে, তাদের কিন্তু তারা পরে তাদের অসুবিধা হবে। আঙুলটা কার দিকে? আঙুলটা হচ্ছে আসানসোল পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদের দিকে, দিব্যেন্দু ভগত। কিন্তু তিনি কি সাফাই দিচ্ছেন শুনুন। যেটা আমার বাড়ির ব্যাপার, বাড়ির মধ্যেই থাকে, আমি কখনো
চাইবো না যে দলকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। আর দলের আমরা তো এক একটা দলের এক একটা সদস্য। মলয় ঘটকের সঙ্গে নরেনের আসলে দ্বন্দ্ব চলছে, তাই ঝিকে মেরে বউকে শেখানোর কাজ করছেন জিতেন তিওয়ারির মন্তব্য এমন। সারা বাংলায় দিদির দূত ওরা বলছে বলুক, কিন্তু আসানসোলে নরেনকে দিদির দূত না বলে তৃণমূলে ভূত বলা বেটার। আর ও যেটা করেছে সেটা কৌশলগত কারণে করেছে। বর্তমান যিনি মন্ত্রী আছেন মাননীয় মলয় ঘটক তার ঘনিষ্ঠ, তো যেটা হয় না বাংলায় যে ঝিকে মেরে বউকে শাসন, আমার মনে হয় সেটাই করতে গেছে। ওকে ধমক দিয়ে আলটিমেটলি মাননীয় মলয় ঘটককে ধমক দিয়েছে, তো এর ফল ওকে ভুগতে হবে। মলয়বাবু তো এত হালকা লোক না, ঠিক ওকে শিক্ষা দিয়ে দেবেন।